বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত গাণিতিক সমস্যার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে অঙ্কটি দেখতে চাই সেটি আমি পড়ছি, তারপর আমরা সমাধানের দিকে যাব। The cash in bank account in the ledger of Dhaka Traders Limited at 31st December 2010 indicated a balance of Taka 4,86,006. The bank statement indicated a balance of Taka 6,40,748 on the same date. A comparison of the bank statement and cash book disclosed the following reconciling items. এখানে আমানতকারীর নগদান বইয়ের উদ্বৃত্ত হল 4,86,006 টাকা। পক্ষান্তরে আমানতকারীর ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী উদ্বৃত্ত হল 6,40,748 টাকা। কেন এই পার্থক্যটা হলো বা গরমিলটা হলো, তারই কারণগুলো নিচে বলা হলো। এ checks issued but not presented টাকা 2,02,687. B. A deposit of টাকা 89,017 on 31st December did not appear on the bank statement of December. C. A check for টাকা 20,000 drawn by Dhaka Warehouse Limited had been wrongly charged by the bank account of Dhaka Traders Limited. এখানে একটু বলে রাখতে চাই, আমরা অঙ্কটি করব ঢাকা ট্রেডার্স লিমিটেডের। ঢাকা ট্রেডার্স লিমিটেডের অঙ্ক করব। ঢাকা ট্রেডার্স লিমিটেড যদি চেক ড্র করে থাকে, অর্থাৎ কাউকে চেক দিয়ে থাকে, তাহলে ঢাকা ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে কমবে। কিন্তু এখানে ঢাকা ওয়্যার হাউস লিমিটেড চেক প্রদান করেছে, কিন্তু ব্যাংক ভুল করে ঢাকা ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে ব্যাংক ভুল করেছে। এখানে ব্যাংক ভুল করে ঢাকা ট্রেডার্সের অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিয়েছে। ওকে। ডি. দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ঢাকা ট্রেডার্স লিমিটেড টাকা 51,000 on account of note receivable sent for collection. The face value of the note was টাকা 50,000. নোটটার লিখিত মূল্য হলো 50,000, অর্থাৎ নোটের গায়ে লেখা আছে 50,000, কিন্তু ব্যাংক আদায় করেছে 51,000। 1,000 টাকা এখানে ইন্টারেস্ট বাবদ আদায় করেছে। ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2010 অ্যামাউন্টেড টু টাকা 675 ডেবিটেড অন দ্য স্টেটমেন্ট। ব্যাংক সার্ভিস চার্জ বাবদ 675 টাকা কেটে নিয়েছে। এফ. ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক টাকা 10,000। ব্যাংক ঢাকা ট্রেডার্সকে ইন্টারেস্ট দিয়েছে 10,000 টাকা। জি. এ কাস্টমার্স চেক ফর টাকা 900 had been entered as টাকা 90 by the depositor. একজন কাস্টমার 900 টাকার চেক দিয়েছে, কিন্তু আমানতকারী অর্থাৎ ঢাকা ট্রেডার্স লিমিটেড তার হিসাবে মাত্র 90 টাকা লিখেছে। এইচ. এ চেক ইস্যুড ফর টাকা 392 had been entered in the cash
বুক অ্যাজ টাকা 329। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো ঢাকা ট্রেডার্স লিমিটেড 392 টাকার চেক পাওনাদারকে দিয়েছে, কিন্তু নগদান বইয়ে লেখা হয়েছে 329 টাকা। তাহলে এখানে ব্যাংকে 392 টাকা চেক উপস্থাপিত হয়েছে এবং ব্যাংক 392 টাকায় প্রদান করেছে, কিন্তু আমানতকারী নগদান বইয়ে 392 টাকার স্থলে 329 টাকা লিখেছে। ইনস্ট্রাকশন 1, a bank reconciliation statement using the form where both cash book and bank statement balance are brought to a corrected balance. Instruction 2, journal entries to rectify the cash book balance. ওকে, এটা যেহেতু উভয় জের সংশোধন পদ্ধতি, তাহলে নগদান বইয়ের উদ্বৃত্ত 4,86,006 টাকা, পক্ষান্তরে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত 6,40,748 টাকা। এই দুইটা উদ্বৃত্ত আমরা নিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে আমরা একটু দেখি, ঢাকা ট্রেডার্স লিমিটেড ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 ডিসেম্বর 2010। আমরা এখানে উপরের অংশ দেখতে পাচ্ছি ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ উপরের অংশটাতে ব্যাংকের স্টেটমেন্টের যে উদ্বৃত্ত দেওয়া আছে 6,40,784 টাকা, সেটা নিয়ে শুরু হয়েছে। আর তার একটু নিচে স্টেটমেন্টের সাথে কিছু অ্যাড হবে, কিছু লেস হবে। অ্যাড লেসের পরে আরেকটা ব্যালেন্স দেওয়া আছে, ব্যালেন্স পার বুকস। ব্যালেন্স পার বুকস অর্থাৎ নগদান বইয়ের উদ্বৃত্ত অনুযায়ী ব্যালেন্স হলো 4,86,006 টাকা। এর সাথে কিছু অ্যাড হবে, আবার কিছু লেস হবে। এখন আমরা আলোচনা শুরু করি আমাদের গরমিলের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে। আমরা একটু প্রথম আইটেমটাতে চলে যাই। হ্যাঁ, এ নম্বরে আছে চেকস ইস্যুড বাট নট প্রেজেন্টেড, টাকা 2,02,687। চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। হ্যাঁ, এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই লেনদেনটি বা প্রতিটি লেনদেনের ক্ষেত্রেই আমরা খেয়াল করব কোন বইয়ে হিসাবটি লেখা হয়েছে আর কোন বইয়ে এটি লেখা উচিত। যেমন এই লেনদেনটির ক্ষেত্রে চেক যখনই ইস্যু করা হয় তখনই আমানতকারী তার নগদান বইয়ে টাকা কমিয়ে দেয়, কারণ এই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠে যাবে। যেহেতু ব্যাংক থেকে টাকা উঠে যাবে সেহেতু আমানতকারীর ব্যাংকে টাকা কমে যাবে, আর আমানতকারী চেক ইস্যু করার সাথে সাথেই এটি নগদান বইয়ে কমিয়ে দেয়। তাহলে আমানতকারীর দিক থেকে এই হিসাব লিপিবদ্ধকরণটি ঠিক আছে। এখন আমাদের করণীয় হলো, যেহেতু ব্যাংকে এখনও উপস্থাপিত হয়নি, ব্যাংক টাকা প্রদানও করতে পারেনি, সেহেতু আমাদের করণীয় হলো এই টাকাটা ব্যাংকের স্টেটমেন্টের যে ব্যালেন্স আছে সেখান থেকে লেস করে দিব। তাহলে আমরা একটু ওই ব্যাংকের ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট, এখানে লেস পাশে আউটস্ট্যান্ডিং চেকস 2,02,687 দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট আমরা গরমিল বিতে যাই। এ ডিপোজিট অফ টাকা 89,017 on 31st December did not appear on the bank statement of December. 89,017 টাকা জমা হয়েছে ব্যাংকে 31 ডিসেম্বর তারিখে, কিন্তু এখনও ব্যাংক বিবরণীতে দেখানো হয়নি। তাহলে আমরা আগেই বলেছি যে আমানতকারী যখনই ব্যাংকের সাথে লেনদেন করে
সাথে সাথেই নগদান বইয়ে লিপিবদ্ধ করে লেনদেনটি করে। তাহলে যেহেতু ডিপোজিট 89,017 টাকা, এই টাকা ব্যাংকে আমানতকারী জমা দিয়েছে, সাথে সাথেই সে নগদান বইয়ে টাকাটি লিখে দিয়েছে। এখন প্রশ্ন হলো, টাকাটি কি সে বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? এই জমার ফলে আমানতকারীর ব্যাংকে টাকা বেড়ে যাবে। যেহেতু বেড়ে যাবে, সেহেতু সে নগদান বইয়ে টাকাটা বাড়িয়েই দেখিয়েছে। এখন ব্যাংকে যেহেতু জমা করা হয়নি, তাহলে ব্যাংক বিবরণীর যে ব্যালেন্স তার সাথে এই টাকাটা অ্যাড করতে হবে। আমরা একটু দেখি। অ্যাড ডিপোজিট ইন ট্রানজিট 89,017 টাকা। এবার সি নম্বরটা দেখা যাক। এ চেক ফর টাকা 20,000 drawn by Dhaka Warehouse Limited had been wrongly charged by the bank account of Dhaka Traders Limited। 20,000 টাকার চেক ঢাকা ওয়্যার হাউস লিমিটেড ইস্যু করেছে। ঢাকা ওয়্যার হাউস লিমিটেড, আমরা কিন্তু অঙ্ক করতেছি ঢাকা ট্রেডার্স লিমিটেডের। সো ঢাকা ওয়্যার হাউস লিমিটেডের সাথে ঢাকা ব্যাংকের এখানে কোনো সম্পর্ক নাই। তাহলে ঢাকা ওয়্যার হাউস লিমিটেড চেক লিখেছে, ঢাকা ওয়্যার হাউস লিমিটেডের অ্যাকাউন্ট থেকে ব্যাংক পেমেন্ট করবে, কিন্তু ব্যাংক ভুল করে ঢাকা ট্রেডার্স লিমিটেডের অ্যাকাউন্ট থেকে পেমেন্ট দিয়ে দিয়েছে। তাহলে এটা ব্যাংকের ভুল। ব্যাংক ভুল করে ঢাকা ট্রেডার্স লিমিটেডের জমার পরিমাণ কমিয়ে দিয়েছে। এখন ঢাকা ট্রেডার্স লিমিটেডের ব্যাংকের যে স্টেটমেন্টের ব্যালেন্স আছে তার সাথে এই টাকাটা যোগ করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স পার ব্যাংক স্টেটমেন্ট অ্যাড পাশে রং চার্জ বাই ব্যাংক টাকা 20,000। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টের সাথে টাকাটা যোগ হয়ে গেল। এবার ডি নম্বরে যাওয়া যাক। দ্য ব্যাংক হ্যাড কালেক্টেড ফর ঢাকা ট্রেডার্স লিমিটেড টাকা 51,000 অন অ্যাকাউন্ট অফ নোট রিসিভেবল সেন্ট ফর কালেকশন। দ্য ফেস ভ্যালু অফ দ্য নোট ওয়াজ টাকা 50,000। ব্যাংক ঢাকা ট্রেডার্সের 50,000 টাকার নোটের বিপরীতে 51,000 টাকা আদায় করেছে। ব্যাংক যখন টাকা আদায় করেছে ঢাকা ট্রেডার্সের পক্ষে, তখনই ব্যাংক ঢাকা ট্রেডার্সের অ্যাকাউন্টে টাকাটা লিখে ফেলেছে। অর্থাৎ ঢাকা ট্রেডার্সের ব্যাংকে জমার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তাহলে টাকাটা ব্যাংকে বাড়ানো আছে, এখন নগদান বইয়ে আমাদের বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা একটু দেখি নগদান বইয়ের অংশটায়। হ্যাঁ, ব্যালেন্স পার বুক অ্যাড পাশে দেখব কালেকশন অর প্রসিডস অফ নোট প্রিন্সিপাল 50,000, ইন্টারেস্ট ক্রেডিটেড টাকা 1,000, টোটাল 51,000। হ্যাঁ, এখানে আসল টাকা হলো 50,000 আর এই নোটের সুদ হলো 1,000, টোটাল 51,000 টাকা। এটা ক্যাশ বইয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ইতে যাওয়া যাক। ব্যাংক সার্ভিস চার্জ ফর ডিসেম্বর 2010 অ্যামাউন্টেড টু টাকা 675 ডেবিটেড অন দ্য স্টেটমেন্ট। ব্যাংক সেবার প্রদানের জন্য চার্জ কেটে নিয়েছে 675 টাকা। ব্যাংক যেহেতু কেটে নিয়েছে, তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেছে। এখন আমাদের ব্যাংকের সাথে মিল করতে গেলে নগদান বই থেকে এই পরিমাণ টাকা কমিয়ে দিতে হবে। তাহলে নগদানের ব্যালেন্সের সাথে লেস, হ্যাঁ, লেস সার্ভিস চার্জ 675। এফ, ইন্টারেস্ট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। ব্যাংক ঢাকা ট্রেডার্সকে 10,000 টাকা সুদ প্রদান করেছে। ঢাকা ট্রেডার্সকে সুদ প্রদান করলে ব্যাংক ঢাকা ট্রেডার্সের হিসাবে টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। তাহলে ব্যাংকে টাকা বাড়তি আছে বা বেশি আছে, এখন আমাদের নগদান বইয়ে টাকাটা বাড়িয়ে দিতে হবে। তাহলে আমরা দেখি, হ্যাঁ, ব্যালেন্স পার বুকস ইন্টারেস্ট ক্রেডিটেড টাকা 10,000 আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা একটু জিতে যেতে চাই। এ কাস্টমার চেক ফর টাকা 900 হ্যাড বিন এন্টার্স অ্যাজ টাকা 90 বাই দ্য ডিপোজিটর। একজন কাস্টমার 900 টাকার চেক দিয়েছে ঢাকা ট্রেডার্সকে,
ঢাকা ট্রেডার্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 900 টাকাই জমা হয়েছে, অর্থাৎ ব্যাংক 900 টাকা দেখিয়েছে, কিন্তু ঢাকা ট্রেডার্স ভুল করে তার নগদান বইয়ে মাত্র 90 টাকা দেখিয়েছে। তাহলে ব্যাংকে টাকা জমা হয়েছে 900 আর নগদান বইয়ে জমা হয়েছে 90। তাহলে আমরা দেখতে পাচ্ছি নগদান বইয়ে টাকার পরিমাণ কম জমা করা হয়েছে, অর্থাৎ কম দেখানো হয়েছে। এখন আমাদের এই টাকাটুকু যতটুকু পার্থক্য হয় এই টাকাটুকু আমাদের নগদান বইয়ে অ্যাড করে বা বাড়িয়ে দিতে হবে। আমরা একটু দেখি নগদান বইয়ে এরর ইন রেকর্ডিং কাস্টমার চেকস 900 - 90 = 810, এটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমরা সর্বশেষ গরমিলের কারণটি দেখি। এ চেক ইস্যুড ফর টাকা 392 had been entered in the cash book as টাকা 329। ঢাকা ট্রেডার্স 392 টাকার চেক ইস্যু করেছে, 392 টাকার চেক ইস্যু করেছে এবং ব্যাংক 392 টাকায় প্রদান করেছে। তাহলে ব্যাংক থেকে টাকা কমে গেছে 392। had been entered in the cash book as টাকা 329, তো নগদান বইয়ে লেখা হয়েছে 329 টাকা, 329 টাকা। তাহলে নগদান বইয়ে কম দেখানো হয়েছে 392 টাকার স্থলে 329 টাকা দেখানো হয়েছে। তাহলে আমরা একটু দেখি নগদান বইয়ে কম দেখানো হয়েছে, যতটুকু কম দেখানো হয়েছে সেইটুকু এখন নগদান বই থেকে কমিয়ে দিতে হবে। তাহলে এটা লেস পাশে হবে আন্ডার চার্জ ইন চেক 392 - 329 সমান হলো 63। 63 টাকা কম দেখানো হয়েছিল নগদান বইয়ে, এখন এই টাকাটা টোটালি কমিয়ে দেখানো হলো। এবার আমরা একটু ফাইনাল হিসাবটা দেখি। ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত 6,40,784 টাকা, এর সাথে দুইটা যুগের আইটেম আছে। এই দুটি যোগ করলে 1,09,017 টাকা হয়। তাহলে এটা ব্যালেন্সের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, যোগ হয়ে 7,49,801 টাকা হলো। আর এখানে লেসের বা বিয়োগের আইটেম মাত্র একটি, 2,02,687 টাকা। এটা লেস করে দিলে 5,47,114 টাকা হয়। এবার একটু আমরা, এটা হলো আমাদের ব্যাংক বিবরণীর সংশোধিত জের। এবার নগদান বইয়ের জেরের দিকে আসা যাক। নগদান বইয়ের জের হলো 4,86,006 টাকা। এখানে যুগের আইটেম আছে তিনটি, 51,000, 10,000 আর 810 টাকা। এই যুগের আইটেমগুলো ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, অর্থাৎ 4,86,006 টাকার সাথে যোগ করতে হবে। তাহলে 4,86,006 টাকার সাথে এই তিনটা টাকার পরিমাণ যোগ করলে টোটাল হয় 5,47,816 টাকা। আর এখানে লেসের পরিমাণ আছে দুটি, 675 আর 63। এই দুটি যোগ করে আমাদের টোটাল থেকে বাদ দিতে হবে। তাহলে এই দুটি যোগ করলে 738 টাকা হয়। এটা 5,47,816 টাকা থেকে বাদ যাবে। তাহলে জের দাঁড়াচ্ছে 5,47,078 টাকা কারেক্টেড ব্যালেন্স। এটা হলো নগদান বইয়ের সংশোধিত জের। হ্যাঁ, এখানে একটি বিষয় বলে রাখা উচিত যে ব্যাংক বিবরণীর সংশোধিত জের 5,47,114 টাকা, আর নগদান বইয়ের সংশোধিত জের 5,47,078 টাকা। এটা কিন্তু মিলেনি, এটা মিলে যাওয়ার কথা ছিল। যেহেতু মিলেনি সেহেতু আমাদেরকে বুঝতে হবে এই অঙ্কটার প্রশ্নে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে। তো প্রশ্নে যদি ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে এই জেরটি মিলবে না। এই ক্ষেত্রে সেই ঘটনাই ঘটেছে। তো আমি তোমাদেরকে আবারও বলছি, এই সংশোধিত জের, ব্যাংক বিবরণীর সংশোধিত জের নগদান বইয়ের সংশোধিত জেরের সাথে মিলে যাবে,
কিন্তু এখানে মিলেনি। না মিলার কারণ হলো এই প্রশ্নে কোথাও কোনো ত্রুটি রয়েছে, সেই জন্য এটা মিলেনি। তো আর ইনস্ট্রাকশন 2তে বলা হয়েছিল জাবেদা করার জন্য। আমরা গত ক্লাসেই বলেছি যে ক্যাশ বুকের যে ব্যালেন্স আছে তার সাথে যেইগুলো যোগ আছে এবং যেইগুলো বিয়োগ হয়েছে শুধু সেইগুলোরই জাবেদা হবে। আর এই জাবেদাগুলো আমার মনে হয় গত ক্লাসের যে জাবেদা আমরা করেছি সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, এগুলো একেবারেই সহজ বিষয়। আর তারপরও আরেকটু বলছি যে যেইগুলো অ্যাড হয়েছে সেইগুলো ক্যাশ ডেবিট হবে, আর সাথে যে সংশ্লিষ্ট হিসাবগুলো আছে সেগুলো ক্রেডিট হবে। আর যেগুলো লেস হয়েছে সেইখানে ক্যাশ ক্রেডিট হবে আর সংশ্লিষ্ট হিসাবগুলো ডেবিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।